কলেজের গেটে বসে প্রিন্স। তখনই মোবাইলে একটা কল আসলো। কলটা রিসিভ করতেই সাদ ফেসবুক ফ্রেন্ড বলল, প্রিন্স, রাজশাহীতে একটা বাইক রেস আছে গতকালকে। সত্যি নাকি দোস্ত? তুই রেসটায় অংশগ্রহণ করবি নাকি? আমার বাইক আছে, ওটা দিয়ে রেস দিবি। তার বলতে আমি আজকেই আসতেছি। আচ্ছা, আমি তোর নামও দিতেছি। অবশ্যই। আচ্ছা। প্রিন্স ফোন কাটতেই ওর বন্ধুরা জিজ্ঞেস করলো, দোস্ত, কে ফোন দিয়েছে? একটা রেস আছে রাজশাহীতে, এখনই রাজশাহীতে যেতে হবে। বাই। রেস জিতলে অবশ্যই পার্টি দিতে হবে। তা আর বলতে। প্রিন্স কলেজ থেকে বাসায় চলে গেল। বাসায় এসেই অনলাইনে রাজশাহী ট্রেনের একটা টিকিট বুক করলো। তারপর ফ্রেশ হতে হতে পরিচয়টা দিয়ে দিই। আমি মেহেদি হাসান প্রিন্স, বাবা মায়ের একমাত্র ছেলে ছিলাম 2 বছর আগে। কিন্তু 2 বছর আগে কার অ্যাক্সিডেন্টে নিজের বাবা মাকে হারিয়ে এতিম হয়ে গেছি। কিন্তু বাবা মা আমার জন্য অনেক সম্পদ রেখে গেছে। তখন থেকে এই জীবনের কোনো পরোয়া করে না, সব সময় মারামারি আর রেস নিয়ে পড়ে থাকে। বাইক রেস হলো ওর জীবনের সবচেয়ে বড় পেশা। বাইকের রেসের জন্য অনেক পুরস্কার পাইছে, এতটুকু থাক, আর পরিচয় আস্তে আস্তে বুঝবেন। পরিচয় দিতে দিতে ফ্রেশ হয়ে গেল। তারপর তাড়াতাড়ি ট্রেনের উদ্দেশ্যে রওনা দিল। স্টেশনে গিয়ে ট্রেনে উঠল। কিছুক্ষণ পর ট্রেন ছাড়লো। তারপর দিন সকাল 9:30টায় ট্রেন রাজশাহী পৌঁছায়। ট্রেন থেকে নেমেই সাদের জন্য অপেক্ষা করতেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর সাদ আসতেছে না, তাই আরেকটু সামনে গেল। গিয়ে দেখে একটা কলেজ আছে। কলেজের সামনে এই দোকান থেকে একটা সিগারেট ধরলো। সিগারেট ধরে যখনই টান দিতে যাবে, তখনই কোথা থেকে একটা মেয়ে এসে ঠাস ঠাস করে 2টা চর বসিয়ে দিল। বলল, তোর এত বড় সাহস, আমার কলেজের সামনে সিগারেট খাস? দেখতে তো স্টাইলিশ লাগে, সিগারেট খাস কেন? মেয়েটা থাপ্পড় মারায় মাথায় রাগ উঠে গেল। প্রিন্স বলল, মিস, আপনাকে কিছু করি নাই। আপনি মেয়ে মানুষ বলে, না হলে এতক্ষণে মেরে তক্তা বানাইয়া দিতাম। নাবিলা, ছেলেটা মনে হয় নতুন এই শহরে, তোকে চিনতেছে না, তাই তোর সাথে এভাবে কথা বলতেছে। এই শহরে আগে থাকলে তোর সাথে কখনো খারাপ ব্যবহার করতো না। থাপ্পড় মারা মেয়েটার নাম তাহলে নাবিলা? মনে মনে বলে ওঠে প্রিন্স। দোস্ত, এটাকে ভালো করে শিক্ষা দে, যাতে তোকে একেবারে চিনে ফেলতে পারে। তখনই নাবিলা বলল, আই ছেলে, তোর বাবা মায়ের নাম্বার দে। আচ্ছা নেন, 01869। নাবিলাকে নাম্বারটা দিলাম। কল দিল। কল আসলো আমার মোবাইলে। তা দেখে নাবিলা বলল, ওই, আমি তোর নাম্বার দিতে বলি নাই, তোর বাবা মার নাম্বার দে। বাবা মা থাকলে নাম্বার দিব, না হলে কিভাবে দিব? মানে? বাবা মা অনেক আগে উপরে। ও সরি, আমি এভাবে বলতে চাই নাই। ইটস ওকে। তখনই সাদ আসলো। কিরে শালা, তোকে আমি যখন থেকে খুঁজতেছি স্টেশনে, তুই কই ছিলি? তুই আসতেছস না দেখে আমি এইদিকে চলে আসছি। সাদ নাবিলাকে দেখে বলল, আসসালামু আলাইকুম আপু, আপনি? আমি। ওই শালা, তুই ওরে আপু ডাকতেছিস কেন? ও তো তোর বয়সী। আর এই বজ্জাত মাইয়াটা তো আমারে। আর কিছু বলতে না দিয়ে হাত দিয়ে মুখ চেপে ধরলো। আর নাবিলাকে বলল, আপু, ও এই শহরে নতুন, তাই আপনাকে চিনতে পারেনি। আপু, আপনি ওকে মাফ করে দেন। ইটস ওকে, আর আমরা সেম বয়সী, তাই আপু না বললেই হবে। নাবিলা কথা শুনে সাদ আর নাবিলার দুজন বান্ধবী অবাক হয়ে নাবিলার দিকে তাকিয়ে আছে। ওই হালা, এভাবে তাকাস কি? চল তো এখান থেকে, ক্ষুধা লাগছে। আর এই পেতনির লগে কথা না কইয়া চল। প্রিন্স সাদের হাত ধরলো। দেখেই সাদ ভয় কাঁপতেছে। তখন নাবিলা পেছন থেকে বলল, আর একটু কথা বলে যাও। যা শাকচুন্নি, তোর সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নাই। প্রিন্স এটা বলে সাদকে সেখান থেকে টেনে নিয়ে আসে। এদিকে নাবিলা আর ওর বান্ধবীরা তো অবাক। নাবিলা, তুই তো কাউকে সিগারেট বা তোর সাথে কেউ উঁচু গলায় কথা বলে তুই ওর হাঁটিগুটি ভেঙে দেস, তাহলে এই ছেলেটাকে কেন কিছু বললি না? কারণটা কি? নিহা, ঠিক বলছিস। নাবিলা বিবি, তুমি এখন বলবা? কি, কিছু বল। আসলে দোস্ত, হয়েছে কি? কি হয়েছে বললো? আসলে ওকে প্রথম দেখাতে ক্রাশ খাইছি। লজ্জার সুরে বলল, কি? ওই ছেলেটাকে দেখে আমার হার্টবিট বেড়ে গেছে। কি, তাহলে তুই ওই ছেলেটা প্রেমে পড়ে গেছিস?
তাহলে নাবিলা বাবু তুমি প্রেমে পড়ে গেলে? আচ্ছা, আমরা তো ওই ছেলেকে চিনিও না। তাছাড়া ও এখানে কী জন্য আসছে, ও কি এখানে থাকবে না কিছুই জানি না। এমনকি ওর নামটা পর্যন্ত আমরা জানি না। সব জানতে পারবো, তার জিনিস আমার কাছে আছে। মানে? কারণ ওর বন্ধু সাদ আমাদের কাছে আছে, আর ওর নাম্বার আমার কাছে আছে। ওয়াও, তাহলে ওর ফোন নাম্বারে কল দেওয়া যাবে আর সাদের থেকে সব কিছু জানা যাবে ওর ডিটেলস সম্পর্কে। তা না হলে বাবাকে বলে ওর সব ডিটেলস সম্বন্ধে জানা যাবে। ঠিক বলছোস। তোরা এখন ক্লাসে চল। চল। ওরা সবাই ক্লাসে চলে গেল। আর এদিকে প্রিন্স সাদকে টেনে কিছু দূর আনার পর সাদ বলল, ওই শালা, তুই জানিস নাবিলা কে? জানলে আমার কি হইব? ও পুলিশের প্রধানের মেয়ে। দূর হালা, পুলিশের প্রধানের বাসা তো ঢাকায়। পুলিশের প্রধানের মেয়ে এখানে থাকবো কেমনে? ও এখানে ওর মামার বাসায় থাকে, আর নীলা ওর মামাতো বোন। নাবিলার মামা এখানকার বড় বিজনেসম্যান। আর শালা, তুই ওকে কি বলছিস? শালা, তুই তো গেছস। এই প্রিন্স, কোনো পুলিশ কাউকে ভয় পায় না। আমি একটু ভাব নিয়ে বললাম। তোর গাল মারা এখনো গেল না। ওসব কথা বাদ দে, এখন বল রেস কখন? বিকেলে। আর তুই নাবিলার আপুর থেকে মাফ চাইয়া নিস, না হলে তোকে মেরে আস্ত রাখবে না। ওসব কথা বাদ দে, ওগুলোরে পরে দেখা যাইব। এখন বাসায় চল। সাদ আর প্রিন্স বাসায় চলে আসে বাইক নিয়ে। বিকেলবেলা রেসের জন্য রেডি হয়ে বাইকে সাদকে নিয়ে বের হলো। বাইকে করে বের হয়ে কিছু দূর এসে প্রিন্স একটা মেয়েকে দেখলো। মেয়েটাকে দেখেই চিনে ফেলছে। মেয়েটা ওর ফেসবুকে পরিচিত নাম সিদ্রাতুল সিনহা। মেয়েটা ফেসবুকে অনেক ভাব নেয়। মেয়েটাকে দেখেই প্রিন্স ডাকছিল, হ্যালো সিনহা। আপনি আমার নাম জানলেন কিভাবে? আমি প্রিন্স, তোমার ফেসবুক ফ্রেন্ড। ওয়াও, তুমি প্রিন্স। তুমি এত সুন্দর আর কিউট, কিন্তু ফেসবুকে তোমাকে এমন দেখায় কেন? প্রিন্স মনে মনে বলতেছে, শালি, ফেসবুকে আমার সাথে যেই ভাব নীতি, এখন কেন বলতেছস কিউট? না মানে জানি না কি জন্য আমাকে ফেসবুকে কিউট দেখায় না। তুমি সত্যি অনেক কিউট আর স্টাইলিশ, কিন্তু তুমি এখানে কেন? এই তো রেস দিতে আসছি। এখানে তোমার বাসা তো নিশ্চয় এখানে। কিন্তু তুমি রেস নিতে পারো নাকি? আমরাও রেস দেখতে যাইতেছি। ও। তখনই একটা মেয়ে বের হয়ে আসলো, সকিনা বলতে বলতে। এই সকিনা, তুই এইখানে? আর আমি তোকে কত খুঁজতেছি। সিনহাকে উদ্দেশ্য করে বলল। সিনহাকে সকিনা ডাকাতে প্রিন্স একটু অবাক হলো। ওই, ওর নাম সখিনা, মানে ওর নাম তো সিনহা। ওয়াও, তুমি তো কত কিউট। মেয়েটা প্রিন্সকে দেখে বলল। সিনহা দেখে রাগীভাবে মেয়েটার দিকে তাকিয়েছে। মেয়েটা চুপ হয়ে গেল। ওই, আপনাকে কি বলতে বলছি? ও আবার কি বলবে? এই চল, ভিতরে চল। তুমি চুপ, আপনি বলেন। মেয়েটা এবার বলল, আসলে সিনহার আসল নাম হলো সকিনা আক্তার, কিন্তু ওর ফেসবুকের নাম সিদ্রাতুল সিনহা। এটা শুনে প্রিন্স আর সাদ হেসে দিল। ও ভাই, মারো মুঝে মারো। হাসতে হাসতে বললাম। প্রিন্স, তোমার সাথে পরে কথা বলবো। সিনহা এটা বলে মেয়েটাকে ঘুষি আর থাপ্পড় মারতে মারতে নিয়ে গেছে। প্রিন্স আর সাদ হাসতে হাসতে বলতেছে, শালার আসল নাম সকিনা আক্তার, ফেসবুকে নাম দেয় সিদ্রাতুল সিনহা। এটাই বাঙালি জাতি। তারপর সাদ আর প্রিন্স বাইক নিয়ে রেস দিতে চলে আসে। সেখানে এসে শুনে এখানকার বড় বিজনেসম্যান এখনও আসে নাই। উনি আসলে নাকি রেস শুরু হবে, তাই প্রিন্স আর রেস দিবে। তারা সকলেই অপেক্ষা করতেছে। দোস্ত, জিতলে পার্টি দিতে হবে। দূর হালা, এখন শুরু হয় নাই, তুই পার্টি চাইতেছস? তো কি হয়েছে, কিছুক্ষণ পর তো শুরু হবে। রেস শেষ হলে পার্টি অবশ্যই দিতে হবে। শালা এখনো রেস জিতিও নাই, আর তুই পার্টি চাইতেছস? তো কি হয়েছে, আমি জানি রেস তুই জিতবি। জানলে চুপ থাক, আর পার্টি হারলেও পাবি, জিতলেও পাবি। সাবধানে চালাবি। তোর ভাই কি কখনো অসাবধানে চালাই নাকি? গালটা একটু কম মারিস। তুই হালা একটু চুপ থাক। কিছুক্ষণ পর অনেকগুলো গাড়ি আসলো। মনে হয় এলাকার বড় বিজনেসম্যান আসলো।
গাড়ি আসতেই গাড়ি থেকে দুটো মেয়ে নামলো। মেয়ে দুটোকে দেখে প্রিন্স অবাক, কারণ মেয়ে দুটো হলো নাবিলা আর নীলা। মনে মনে বলতেছে ওরা কি জন্য এখানে আসছে। ভাবলো হয়তো ওরাও রেস দেখতে আসছে। নাবিলা আর নীলা প্রিন্সকে রেস দিতে দেখে অবাক নাবিলা নীলা। আর নীলার বাবাকে সবাই ফুল দিয়ে বরণ করে স্টেজে বসালো। কিছুক্ষণ পর রেস শুরু হবে। সবাই বাইক নিয়ে লাইনে দাঁড়ালো। প্রিন্স ও নীল একটা বাইক নিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পর রেস শুরু হলো। প্রিন্স বাইক নিয়ে সবার আগে ফুল স্পিডে চালাইতেছে। ওর বাইক চালানো দেখে নাবিলা অবাক হলো আর মনে মনে ভাবতে লাগলো, ওয়াও, ছেলেটা বাইক চালানো কত স্টাইলিশ আর কি স্পিডে বাইক চালায়, দেখে প্রেমে পড়ে গেলাম। প্রিন্স সবার আগে বাইক চালিয়ে গন্তব্যে পৌঁছে গেল। রেস শেষে জেতার পর সবাই প্রিন্সকে ঘিরে ফেললো। ওদের সাথে কিছুক্ষণ কথা বললো। কিছুক্ষণ পর পুরস্কারের জন্য ডাক দিল। পুরস্কার নেওয়ার সময় নাবিলা প্রিন্সের দিকে তাকিয়ে আছে। পুরস্কার নিয়ে প্রিন্স আর সাদ সকিনা সিনহার কাছে গেল। অনেক ভালো বাইক চালাও মিস্টার। থ্যাঙ্কস। সকিনা কমো নাকি সিনহা? প্রিন্স তুমি সিনহা বলিও। তাইলে সকিনা কারে কমো? সকিনা প্রিন্সের দিকে রাগীভাবে তাকালো। তখনই নাবিলা কোথা থেকে এসে বলল, এখানে কি হইতেছে? তাতে তোর কি? নাবিলা প্রিন্সকে কিছু না বলেই সিনহাকে বলল, এই মেয়ে, তোমাকে যেন আর প্রিন্সের আশেপাশে না দেখি, যা এখান থেকে। আপু। সিনহা এটা বলেই চলে গেল। ওই কুত্তি, তুই ওরে চলে যাইতে বলছ কেন? আর তুমি এইভাবে কথা বলো কেন? জানো আমার বাবা কে? তোর বাবার নাম জানলে চাকরি দিব নাকি? সাদ আমাকে থামতে বলতেছে, কিন্তু আমি ওই হালা। তুই ভয় পাস কেন? আমি আসি না। চুপ থাকতো একটু। আপু ওকে মাফ করে দেন, ও একটু এমন টাইপের। ওই হালা, ও তোর কোন জন্মের আপু লাগে? ওই তুই চুপ থাক। তোমরা এবার থামো। আর তোমার নাম কি? নাম বললে চাকরি থাকবে না। এত ভাবনাও কেন? তাতে তোর কি? ওই স্যার, চল তো, রেস জিতছে, একটু মজা করব। এই মাইয়া আইসা সব ভেজাল কইরা দিছে। প্রিন্স সাদকে টেনে বাইরে করে নিয়ে আসে। আর নাবিলা পেছন থেকে বলতেছে, কুত্তা হারামি, তোর পরিচয় আমি 10 মিনিটে বাইর করবো। প্রিন্স আর সাদ বাসায় এসে পড়ে। বাসায় আসতেই সাদ বলল, দোস্ত তুই কাজটা ঠিক করস নাই। ভালো না খারাপ সেটা পরে বোঝা যাবে। এখন তুই তার সম্বন্ধে কথা না বলে চুপ থাক। দোস্ত একটা কথা বুঝলাম না, নাবিলার সাথে যে ছেলে একটু খারাপ ব্যবহার করে তাকে নাবিলা মেরে আত্মা বানিয়ে ফেলে, কিন্তু তোকে কিছু বললো না কেন? শালা, তুই সারাদিন লয়ারের মতো প্রশ্ন না করে চুপ থাক আর পার্টির ব্যবস্থা করি, চল। তারপর সাদের বন্ধুদের মিলে একটা পার্টি দিল। তারপরের দিন সকালে সাদের বাসা থেকে বিদায় নিয়ে ট্রেনে করে বাসায় চলে আসলো। তারপরের দিন সকালে কলেজে যাওয়ার পরে প্রিন্সকে দেখে বন্ধুরা বলল, শালা রেস তো জিতলি, এখন পার্টিতে। শালা জিতছি না হারছি তোরা জানলি কেমনে? প্রিন্স তো কখনো বাইক রেসে হারে না, আমরা জানি। তাই নাকি? এখন পার্টিতে দিব, আগে তোদের গার্লফ্রেন্ডের ডাক। তারপর রাহাত ওর গার্লফ্রেন্ড ফারিয়াকে কল দিল। আর নীল ওর গার্লফ্রেন্ড নিধিকে কল দিল আর ওদের আসতে বলল। ওরা আসলেও কিছুক্ষণ পর, হাই প্রিন্স, কেমন আছোস? কবে আসছোস? ভালো, আর কালকে রাতে আসছি। আমরা সবাই ফ্রেন্ড, তাই তুই করে বলি। ও কলেজ শেষ হলে একটা পার্টি হবে। বুঝছি। রাহাত কল করে বলল, তোমরা এসে প্রিন্সের সাথে কথা বলেছো, আমাদের দিকে তাকাচ্ছ না? আরে বাবু, তুমি রাগ করছো? আমার সাথে কথা বলবো না, শুধু রোমান্স করব। নিধি নীলকে জড়িয়ে ধরলো আর ফারিহা রাহাতকে। তখনই প্রিন্স বলল, তোদের বাবু জানো, তামা রূপা সোনা সব পরে বলিস, আমার মতো সিঙ্গেল প্লাস্টিকের সামনে এগুলো বলিস না। তা তোকে কত মেয়ে প্রপোজ করে, তুই একটা পটি নিলেই তো পারিস। আমি এতিম ছেলে, আর কি প্রেম করবো? আরে এতিম হইলে প্রেম করা যায় না নাকি? তাছাড়া তুই তো অনেক কিউট, একটা গার্লফ্রেন্ড বানাই ফেল। তোকে কত মেয়ে প্রপোজ করে, ওখান থেকে একটা অ্যাকসেপ্ট করে মিঙ্গেল হয়ে যায় না? হবো। প্রিন্স, তোর জায়গায় আমরা থাকলে এতদিনে কয়েক হাজার গার্লফ্রেন্ড বানিয়ে ফেলতাম। নীল আর রাহাত এটা বলে জিহ্বায় কামড় দিয়ে ফেল। এটা শোনার পর ফারিয়া আর নিধি রাহাত আর নীলের দিকে রাগে চোখে তাকালো আর বলল, তখনই নিধি নীলের কান ধরে বলল, কি শালা লিচু চোর, মেয়েদের সাথে ঘোরার অনেক শখ তাই না?
আর ফারিয়া রাহাতের কান ধরে বলল, কুত্তা 10-20টা গার্লফ্রেন্ড বানাবি তাই না? তোকে আমি আজকে। ফারিয়া আর নিধি রাহাত আর নীলকে কিল ঘুষি মারতেছে। ওরা দুই বেচারা গার্লফ্রেন্ডের মায়ের শুইতেছে আর প্রিন্স বেচারা ওদের গার্লফ্রেন্ডের মায়ের দেখতেছে। তোদের সাথে আর কথা নাই, তোদের সাথে ব্রেকআপ। বাবু আমরা তো মজা করে বলছি। রাখ তোদের বাবু, তোদের সাথে ব্রেকআপ, বললাম ব্রেকআপ। বলে নিধি আর ফারিয়া চলে গেল। আর এদিকে নীল আর রাহাত প্রিন্সের কাছে এসে বলল, দোস্ত কিছু একটা কর, নাহলে আমরা আত্মহত্যা করবো। দূর হালা, তোরাও না। এক্স গার্লফ্রেন্ড চলে গেছে তো কি হয়েছে? নতুন একটাকে খুঁজে দিবি, তার জন্য আত্মহত্যা করা লাগবে নাকি? দোস্ত মজা না করে বল আমরা এখন কি করব? ঠিক আছে বলতেছি। এই বৎস, ভুলে যাও, নিজের এক্সকে খুঁজে নাও, নতুন কাউকে। যে চলে যেতে চায় তাকে যেতে দাও, পারলে 2টা লাথি বাইরা গাড়িতে তুলে দিয়ে আসো। ওই হালা, তোর কবির গোষ্ঠী কিলাই, আগে বল আমরা কি করবো? দূর হালা, বুদ্ধি দিব আমি। তোরা আমার লগে এমনি কথা কস, যা, তোদের আর বুদ্ধি দিব না। দোস্ত ভুলে গেছে, এখন কিছু একটা কর, তুই ছাড়া আমাদের কেউ আর কোনো বুদ্ধি দিতে পারবে না। কেন, আমি কি বুদ্ধির সাগর নাকি? আচ্ছা বুদ্ধি দিব, কিন্তু কাজ সফল হওয়ার পর ট্রিট দিতে হইব। দোস্ত যা চাস সব দেবো, তাও আমাদেরকে একটু মিল করেই দে। তাইলে তোদের গার্লফ্রেন্ড 2টারে দিয়া দে। ধুর ভাল। আচ্ছা বলতেছি, তোরা এখন গিয়ে গার্লফ্রেন্ডের কাছে মাপ চাইবি। যদি মাপ না করে তখন আমার কাছে আসবি, আমি অন্য বুদ্ধি দিব। আচ্ছা চাইতেছি। যদি মাফ না করে আমি অন্য থেরাপি দিব। এখন ক্লাসে চল। প্রিন্স, রাহাত আর নীল ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে দেখে ফারিয়া নিধি বসে আছে। রাহাত আর নীল ওদের কাছে গেল। বাবু এইবারের মতো মাফ করে দাও। কুত্তা হারামি, যা, কখনো আমার সামনে আসবি না, যা, আরো গার্লফ্রেন্ড বানা। রাহাত আর নীল ওদের অনেক বুঝাইছে, কিন্তু বুঝতেছেই না। আর কিছুক্ষণ পর রাহাত আর নীল চলে আসলো প্রিন্সের কাছে। শাকচুনি 2টা কিছু বুঝতেছে না, অনেক বুঝাইছি। সাবাস, তোরা বাঘের বাচ্চা। গার্লফ্রেন্ডদের কয়জনের শাকচুনি কইতে পারে? তোরা কইতে পারছস, তাই তোরা বাঘের বাচ্চা। দোস্ত মজা বাদ দে, এখন কি করবো ক? ক্লাস শেষ হোক তারপর বলবো, এখন ক্লাস কর। কিছুক্ষণ পর ক্লাস শুরু হলো। ক্লাসে রাহাত আর নীল ক্লাসে মনোযোগ দিতে পারতেছে না। গার্লফ্রেন্ডের টেনশনে প্রিন্স মনে মনে বলতেছে, শালা তোরা 2টা বিড়ালের বাচ্চা আমার ফ্রেন্ড হইলে কেমনে জানি না, গার্লফ্রেন্ডে ভয় পাস তোরা। ক্লাস শেষে রাহাত আর নীল প্রিন্সের কাছে আসলো। দোস্ত এখন বল কি করব? যা লাস্টবারের মতো মাপ চা, দেখ জল্লাদরা মাফ করে কিনা। যাইতেছি। রাহাত আর নীল ফারিয়াদের কাছে গেল, কিন্তু আবার 2টারে থাপ্পড় মাইরা দৌড়াইয়া দিল। ওরা প্রিন্সের কাছে আইসা বলে, দোস্ত বুঝছি, তোগো বিড়ালের বাচ্চা 2টারে দিছে। আচ্ছা ওদের শিক্ষা দিতে হইলে আমার কথা মতো কাজ করতে হইব। বল কি করব? আমরা 3 জনে কক্সবাজার ঘুরতে যাব। ওখানে গিয়ে মোবাইল সিম বন্ধ রাখবো আর ঘোরাঘুরি করব। তোদেরকে না দেখে তোদের গার্লফ্রেন্ডের কি অবস্থা হয়, কক্সবাজার থেকে ফিরে এসে কি হয় বুঝবি। দোস্ত গার্লফ্রেন্ড ছাড়া কেমন থাকবো? তাহলে তুই মুড়ি খা আর তোর গার্লফ্রেন্ডের পিছে দৌড়া। নীল চল আমরা যাব। না দোস্ত আমিও যাব, আমি আমার গার্লফ্রেন্ডের শিক্ষা দেব। সাবাস, এই না হলে বাঘের বাচ্চা। আচ্ছা কালকে সবাই যাবো। তারপরের দিন ওরা 3 জনেই কক্সবাজারে চলে গেল। কক্সবাজার গিয়ে অনেক ঘোরাঘুরি আর মজা করলেও বন্ধুরা সাথে থাকায় অনেক মজা করতে পারছে। 3 দিন পরে আবার বাসায় চলে আসলো। পরের দিন ওরা 3 জন কলেজে গেল। কলেজে যেতেই কোথা থেকে নিধি আর ফারিয়া এসে নীল আর রাহাতের কলার ধরে ঠাস করে দিয়ে বলল, কুত্তা। তারপর ফারিয়া রাহাতকে জড়িয়ে ধরে বলল, তুমি জানো আমি তোমার জন্য কত টেনশনে ছিলাম। তোমার ফোন বন্ধ ছিল, কলেজেও আসো না, তোমার জন্য কত টেনশনে ছিলাম। ফারিয়া কান্না করে বলল, আমাকে মেরে তাড়িয়ে দিয়ে আমার জন্য টেনশন করছিল। তোমাকে আর কখনো মারবো না, সবসময় তোমার কথা মতো চলবো, তুমি যা বলবে তা শুনবো, আর কখনো ছেড়ে কোথাও যাইও না। কান্না করে বলল, এখন থেকে আমার কথা মানতে হবে। তোমার সব কথা মানবো, তুমি যা বলবে তা করব। পাহাড়িয়া রাহাতকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। এদিকে নীল আর নিধি অবস্থাও একই। কিছুক্ষণ পর ওরা প্রিন্সের কাছে এসে বলল,
থ্যাঙ্কস দোস্ত, তোর কারণে টায়ার দিতে পারছি। দোস্ত প্ল্যানটা জোস ছিল, কলেজ শেষ হলে পার্টি পাবে। কিসের প্ল্যান, কিসের পার্টি, কিছুই বুঝতেছি না। যা গার্লফ্রেন্ড পাইয়া আমাদের তো বলেই যাইতেছস। না দোস্ত, তোরে কি ভোলা যায়? তুই তো জানির টুকরা। পাবনা দিয়ে এখন যা। ওরা চারজন চলে গেল। প্রিন্স আর কি করবো, একা একা দাঁড়াইয়া থাকি। তখনই আই প্রিন্স, কে যেন প্রিন্স বলে পেছন থেকে ডাক দিল। আব্বে কোন হালায় এত মধুর সুরে ডাক দিল? প্রিন্স পেছনে ফিরে দেখে নাবিলা। নাবিলাকে দেখিয়ে অবাক হলো। ওই মাইয়া, তুই এখানে কেন? কেন আসতে পারি না বুঝি? নাবিলার পেছনে অনেক পুলিশ ওকে গার্ড দিতে আসছে। আসতে পারোস, বাবার অনেক সম্পদ আছে, যে কোনো সময় যেখানে যেতে পারোস। তাই এখানে কি? আচ্ছা তোমার কি ভয় করে না? আমার কাছে এতগুলো গার্ড থাকতে তুমি আমার সাথে এইভাবে কথা বলো। আমি যদি তোমাকে গার্ডদের মারতে বলি তখন? প্রিন্স, পার্কে সেদিন থেকে ভয় পাই না যেদিন তার মা বাবা তাকে ছেড়ে চলে গেছে। প্রিন্স যদি এখন মারা যায়, প্রিন্সের জন্য কাদার কেউ নাই। সো প্রিন্সের মরার কোনো ভয় নাই। সরি, আসলে আমি ওভাবে বলতে চাই নাই। আচ্ছা ওই দিনের জন্য সরি। কোন দিনের জন্য? ওই যে ওই দিন কলেজের সামনে। আসলে আমি সিগারেট খাওয়া একদম দেখতে পারি না, তাই তোমাকে কলেজের সামনে খেতে দেখে মারছি। সরি, আমাকে মাফ করে দাও। আমি নাবিলার দিকে কতক্ষণ তাকিয়ে বললাম, আচ্ছা মাফ করে দিলাম। থ্যাঙ্কস। আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমার মতো গরিবের মতো ফ্রেন্ডশিপ করবেন? আপনি তো অনেক বড় লোক, আমার সাথে কেন আপনি ফ্রেন্ডশিপ করবেন? আমি তোমাকে কখনো বলছি নাকি তুমি গরিব? আর ফ্রেন্ডশিপের মধ্যে কখনো ধনী গরিব নাই। তাহলে এখন থেকে ফ্রেন্ড। তাহলে আপনি করে নয়, তুমি করে বলবে। তুমি কেন? সব ফ্রেন্ডরা তো একে অপরকে তুই করে বলে, আমি কেন তুমি করে বলবো? আমাদের ফ্রেন্ডশিপটা একটু অন্যরকম, তাই। মানে? বোঝা লাগবে না। আচ্ছা তুমি এখানে কেন? আমি ওই কলেজে ভর্তি হয়েছি। কেন, তুমি না রাজশাহীতে পড়তে? তাহলে এখানে কেন? আমি এখানে ভর্তি হয়েছি আজকে। বাবা মার থেকে দূরে থাকতে মন চাইতেছে না, তাই এখানে এসে পড়ছি। ও আচ্ছা, তুমি আমার নাম জানলে কিভাবে? আমি তোমার নাম না সব কিছু জানি, বাবাকে বলে সব খবর নিছি। এখন তোমার বন্ধুদের সাথে আমাকে পরিচয় করিয়ে দাও। প্রিন্স নাবিলাকে নিয়ে নীল, নিধি আর রাহাত ফারিয়াদের কাছে গেল। ওই তোদের বাবু সোনা তামার রূপা শেষ হইছে? তুই এখানে কেন, কি হইছে? কিছু না। তখনই ফারিয়া বলল, প্রিন্স এটা কে তোর? এটা কে? তোর গার্লফ্রেন্ড নাকি? দূর, এটা নিউ ফ্রেন্ড। গার্লফ্রেন্ড হইতে যাবো কেন? শুধু ফ্রেন্ড নাকি আরো অন্য কিছু? শুধুই ফ্রেন্ড, ওর সাথে পরিচিত হয়ে নে। প্রিন্স নাবিলাকে পরিচিত করায় দিল। কি আপনি রিয়াদ স্যারের মেয়ে? তোমাদের ফ্রেন্ড, সো তুই করে বলবে। আপনি কোথায় আর আমরা কোথায়? আপনি কি করে আমাদের ফ্রেন্ড হবেন? ফ্রেন্ড কখনো অবস্থান নির্ধারণ করে হয় না। তাহলে আজকে থেকে ফ্রেন্ড? তাহলে আপনি না, শুধু তুই করে বলবে। এখন সবাই ক্লাসে যাই। সবাই ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে সবাই বেঞ্চে বসলো। নাবিলা সবার সাথে কথা বলতেছে। কিছুক্ষণের মধ্যেই নাবিলা সবার সাথে পরিচিত হয়ে গেল। কিছুক্ষণ পর স্যার আসলো। স্যার এসেই নাবিলাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। নাবিলার পরিচিতিতেই সবাই নাবিলার দিকে তাকিয়ে আছে। ক্লাস শেষে, এখন সবাই বাসায় যাবি? ওই হালা বাসায় যাবি মানে? পার্টির কথা কি মনে নাই? ও হ্যাঁ, চল আমাদের দুজনের পকেট খালি করতে। তুমি যাবে? নাবিলাকে উদ্দেশ্য করে বলল, তুমি চাইলে আমি কেন যাব না? আপনারা সবাই চলে যান, আমি প্রিন্সকে নিয়ে আসব। নাবিলা ওর গার্ডদের উদ্দেশ্য করে বলল, মিম আপনার যদি কিছু হয়? প্রিন্স থাকতে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা যান, আমি ঠিক বাসায় চলে আসব। জি মিম। চলো সবাই। সবাই নাবিলার গাড়িতে করে একটা রেস্টুরেন্টে আসলো। রেস্টুরেন্টে একটা ছোট্ট পার্টি করে সবাই বের হয়ে গেল। তোর এখন যা, আমি প্রিন্সকে নিয়ে বাসায় যাইতেছি। তখনই ফারিয়া নাবিলার কানে কানে কি যেন বলল। নাবিলা প্রিন্সের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। তখনই রাহাত প্রিন্সের কানে কানে বলল, মামা তোরে তোদের কাম চালাও। শালা আমি আবার কি কাম চালাই? সবই বুঝি, কেমন কাম চালাতেছো? আমাদের সামনে কচি খোকা সাজো। মানে? প্রিন্সকে কিছু বলতে রাতে নিধি বলল, ওই তোরা কানে কানে কি বলিস? কিছু না, প্রিন্সকে বলছি সাবধানে নিয়ে যেতে।
তার বলতে প্রিন্স তো পারলে নাবিলাকে কোলে করে নিয়ে যাবে, শত হলে প্রিন্সের বলে। পারিয়াকে আর বলতে না দিয়ে নাবিলা বলল, এখন তোরা যা, আমরা বাসায় যাই। ওরা চলে যেতেছে। প্রিন্স আর নাবিলা গিয়ে গাড়িতে বসলো। গাড়িতে বসতে, তুমি গাড়ি চালাও। আমি কেন গাড়ি চালাবো? আমি তো গাড়ি চালাইতে পারি না। ডাহা মিশা কথা বললাম। আমি জানি তুমি গাড়ি চালাতে পারো কিনা আর কেমন গাড়ি চালাও। তাহলে তুই সব জানো? এখন গাড়ি চালাও। প্রিন্স গাড়ি চালিয়ে কিছু দূর আসতেই নাবিলা বলল, প্রিন্স একটা কথা বলি। বলো। তুমি সব সিগারেট কেন খাও? এটা জানা জরুরি? বলো। নিজের দুঃখ দূর করার জন্য খাই। মানে? মা বাবার দুঃখ কষ্ট দূর করার জন্য। মা বাবার কথা যখন মনে পড়ে তখনই সেই কথাটা ভুলার জন্য। সরি, আমি এসব কথা বলতে চাইনি। ইটস ওকে। তুমি আজকে থেকে আর সিগারেট খাবে না। জানো না সিগারেট খেলে কি ক্ষতি হয়? জানি। তাহলে খাও কেন? আজকে থেকে আর খাবে না। চেষ্টা করব। চেষ্টা না, তুমি আর খাবে না। আর বলো, আমাকে কথা দাও। মানুষ তো চাইলে নিজের অভ্যাসটা সহজে পরিবর্তন করতে পারে না, তাই আমাকে আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করতে হবে। তুমি বাইক রেস আর মারামারি এগুলো ছেড়ে দিতে হবে। সরি নাবিলা, আমি এগুলো ছাড়তে পারবো না। এগুলো আমার লাইফের প্রিয় জিনিস। এগুলোতে অনেক রিস্ক, এগুলোতে তোমার ক্ষতি হতে পারে। আশা করি আল্লাহর কৃপায় আমার কোনো ক্ষতি হবে না। এখন তোমারে বসায় দিয়ে আসি। না, আগে তোমার বাসায় চলো, ওইখানে তোমাকে দিয়ে আমি বাসায় চলে যাব। তোমার একা যাওয়ার দরকার নাই, আমি তোমাকে দিয়ে আসবো। কিন্তু তুমি আসবে কিভাবে? কোনো সিএনজি বা বাস দিয়ে চলে আসবো। কেন? আমাদের বাসায় এতগুলো গাড়ি থাকতে তুমি কেন এগুলো দিয়ে বাসায় যাবে? তুমি গাড়ি দিয়ে যাবে। তোমাকে আমাদের গাড়ি দিয়ে তোমাদের বাসায় তোমাকে ড্রাইভার পৌঁছে দিবে। তার দরকার নেই, আমি যেতে পারবো। চুপ, বেশি কথা বলবে না। তোমাকে দিয়ে আসবে বলছি, দিয়ে আসবে, আর কোনো কথা না। কথা বলতে বলতে এই নাবিলাদের বাসায় এসে গেল। নাবিলাদের বাসায় এসে প্রিন্স অবাক। অনেক বড় বাড়ি, চারিদিকে গাছটা ঘেরা। নাবিলা গাড়ি থেকে নেমে প্রিন্সকে বলল, ভেতরে চলো, মা বাবার সাথে পরিচয় করায় দেই। না আজকে না, অন্যদিন পরিচিত হব। আরে আসো না আজকে। বললাম তো অন্য একদিন আসবো। আজকে আমার একটা কাজ আছে, আজকে যাই। দাঁড়াও, ড্রাইভার নিয়ে যাও। তুমি আবার একা গেলে গাড়ি বেশি স্পিডে চালাইবা। সমস্যা নাই, গাড়ির কোনো ক্ষতি হলে ক্ষতিপূরণ দিব, টেনশন করা লাগবে না। নাবিলা প্রিন্সের হাত ধরে বলল, আমি গাড়ির চিন্তা না, আমি তোমার চিন্তা করতেছি। স্পিডে গাড়ি চালাইলে যদি আবার তোমার ক্ষতি হয়ে যায়, তাহলে আমি কি নিয়ে বাঁচবো? তুমি কি নিয়ে বাঁচবা মানে? কিছু না। বলেই নাবিলা একজন লোককে ডাক দিল। লোকটা গাড়ির কাছে আসতেই, জি ম্যাম বলেন। প্রিন্সকে সোজা ওর বাসায় পৌঁছে দিবেন। গাড়ি সাবধানে চালাবেন, যাতে ওর কিচ্ছু না হয়। ওর যদি কিছু হয় তাহলে আপনাকে দেখিয়েন। জি ম্যাম। বাই, কালকে দেখা হবে। বাই। ড্রাইভার প্রিন্সকে নিয়ে বাসায় চলে আসলো। বাসায় দিয়ে ড্রাইভার চলে গেল আর প্রিন্স বাসায় এসে ফ্রেশ হয়ে নিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে ফোন বাজতেছে। ফোন তুলে দেখে আননোন নাম্বার থেকে কল। রিসিভ করতেই বলল, ওই এতক্ষণ ফোন রিসিভ করস নাই কেন? কে আপনি? নাবিলা। ও তুমি? তাড়াতাড়ি দরজা খুলো, ভেতরে ঢুকবো। মানে আমার দরজা খোলার সাথে তোমার ভিতরে ঢোকার মানে কি? আমি তোমার বাসার বাইরে কখন থেকে দাঁড়ায় আছি। কি? তাড়াতাড়ি দরজা খুলো। প্রিন্স গিয়ে তাড়াতাড়ি দরজা খুললো। দরজা খুলে দেখে নাবিলা দাঁড়িয়ে আছে। দরজা খোলার সাথে সাথেই নাবিলা ওর কলার ধরে ফেললো। এতে নাবিলা একেবারে প্রিন্সের কাছে চলে আসলো। তাই গরম নিঃশ্বাস ওর গায়ে পড়তেছে। ওই আমি কখন থেকে দাঁড়িয়ে তোমাকে কল দিতেছি, তুমি রিসিভই করতেছো না কেন? আসলে আমি ঘুমিয়েছিলাম। এত ঘুম কিসের তোমার? আসলে ঘুমিয়ে থাকলে আমার হুঁশ থাকে না। এবার কলারটা ছাড়ো, না হলে আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারবো না। কেন, কি করবা? নাবিলা আরো শক্ত করে কলার ধরে বলল, আমি নিজেও জানি না, এবার ছাড়ো। বলেই প্রিন্স জোর করে ছাড়িয়ে নিল। যাও এবার ফ্রেশ হয়ে আসো, দুজনে একসাথে খাবো। নাবিলা দুটো খাবারের প্যাকেট বের করে বলল। প্রিন্স না জানার ভান করে, এগুলো কি? কেন, দেখতেই তো পাইতেছো, খাবার আমি রান্না করে আনছি। কি? তুমি আবার খাবার রান্না করছো? বিশ্বাস হয় না। কেন, আমি কি খাবার রান্না করতে পারি না নাকি? আমি সব কিছু পারি। তাই নাকি? তার কি কি পারো? সব আমাকে বিয়ে করলে জানতে পারবে। হাসতে হাসতে বলল, বিড়বিড় করে কি বলতেছো? কিছু না, যাও ফ্রেশ হয়ে আসো, খাবার খাবো।
যাইতেছি, তুমি বসো এখানে। প্রিন্স ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে নাবিলা রুমটা পুরো গুছিয়ে ফেলতেছে, তাই বলল, আরে তুমি কেন এগুলো করতেছো? আমি এগুলো নিজে করতে পারবো। চুপ, বেশি কথা বলবে না, ওখানে দাঁড়িয়ে থাকো। নাবিলা রুমটা পরিষ্কার করতে করতে বলল, কিন্তু কোনো কিন্তু না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। নাবিলাকে দেখে এখন মনে হইতেছে না নাবিলা এত বড় লোক, ঘরের মেয়ে। নাবিলা ঘর পরিষ্কার করতে করতে একটা সিগারেটের প্যাকেট দেখে বলল, তুমি কালকে আবার সিগারেট খাইছো? না, এগুলো অনেক আগের প্যাকেট, সত্যি। বিশ্বাস করলাম তোমাকে, কিন্তু তোমার বাসায় যেন আর সিগারেটের প্যাকেট না দেখি। নাবিলা জানালা দিয়ে সিগারেটের প্যাকেটগুলো ফেলে দিল। কিছুক্ষণের মধ্যেই নাবিলা রুম পরিষ্কার করে ফেলল, কারণ রুমে বেশি ময়লা ছিল না বলেই পরিষ্কার করতে বেশি সময় লাগে নাই। রুম পরিষ্কার করার পর নাবিলা প্রিন্সকে বলল, চলো খেয়ে নেই। আচ্ছা, তুমি এত কিছু কই থেকে শিখছো? মানে খাবার রান্না করা, তারপরে এই কাজগুলো? তুমি মনে করছো আমি শহরে জন্ম নিয়েছি বলে কিচ্ছু পারি না? আমি সব রাজশাহী গিয়ে শিখছি। তা তুমি তো এগুলো না শিখলেও পারতে। তোমার যত টাকা তা দিয়ে তো অনেক চাকর বাকর রাখতে পারতে। এগুলো শেখার দরকার কি? এইগুলো শিখছি তোমার জন্য। বিড়বিড় করে কি বলো? কিছু না, এখন কোনো কথা না বলে খাবার খাও। প্রিন্স আর নাবিলা খাবার খেয়ে রেডি হয়ে বের হলো। বের হয়ে দেখে কোনো গার্ড নাই, তাই দেখে প্রিন্স নাবিলাকে বলল, তোমার সব গার্ডরা সবাই কই গেল? আমি সবাইকে বাসায় পাঠিয়ে দিছি। কেন? কারণ তোমার সাথে কলেজে যাব। এখন না হলে আমার সাথে যাবে, কিন্তু বাসায় যাওয়ার সময় কার সাথে যাবে? কেন, তোমার সাথে প্রতিদিন কলেজে যাব, তোমার সাথে প্রতিদিন কলেজ থেকে নিয়ে বাসায় যাবে। মানে আমি কি তোমার স্পেশাল সিকিউরিটি নাকি? স্পেশাল সিকিউরিটি কেন হতে যাবে? তার থেকে বড় কিছু। মানে? এত মানে করো কেন? এখন এখানে এত কথা না বলে কলেজে যাবে কিনা বলো। কলেজে না গেলে আর কই যাবো? তাহলে আর কথা না বলে কি গাড়িতে উঠবা নাকি আরো কথা বলবা? গাড়িতে ওঠো। প্রিন্স আর নাবিলা গাড়িতে উঠে বসলো। প্রিন্স গাড়ি চালানো শুরু করলো। কিছুক্ষণ গাড়ি চালানোর পর কলেজে পৌঁছালো। কলেজে পৌঁছেই দুজনে কলেজের ভেতরে ঢুকে দেখে রাহাত, নীল, ফারিয়া, নীলা সবাই দাঁড়িয়ে আছে। কি রে, তোরা ক্লাসের সময় হয়ে যাইতেছে, তোরা এখন এখানে দাঁড়িয়ে আসত কেন? তোদের জন্য দাঁড়িয়েছিলাম। তাহলে এখন তাড়াতাড়ি ক্লাসে চল। সবাই মিলে ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে রাহাত, প্রিন্স আর নীল একসাথে বসলো। মামা, নাবিলাকে পেয়ে আমাদের এখন প্রায় ভুলেই গিয়েছে। কই, তোদের আবার কবে ভুলে গেলাম? নাবিলকে পেয়ে আমাদের সাথে একেবারে কথা কমই বলো। শালা, তোরা এটা বলতে পারলি? রাহাত কিছু বলতে যাবে তার আগেই ক্লাসে স্যার চলে আসলো। তাই কোনো কথা না বলে ক্লাস করতে লাগলো সবাই। ক্লাস শেষে প্রিন্স আর নাবিলা বাসায় যাবে, তখন রাহাত আর নীল অনেক কিছু বলল। প্রিন্স ওদের কথায় কান্না দিয়ে নাবিলাকে নিয়ে গাড়িতে উঠলো। গাড়ি চালিয়ে কিছু দূর আসার পর নাবিলা বলল, আচ্ছা প্রিন্স, তোমার কেমন মেয়ে পছন্দ? কেন? এমনি বলো। মেয়েটা বেশি সুন্দর না হলেও চলবে, বাট মায়াবতী হতে হবে, আর সবসময় আমাকে ভালোবাসতে হবে। আচ্ছা, তুই এসব জিজ্ঞাসা করতেছো কেন? এমনি, এখন সাবধানে গাড়ি চালাও। প্রিন্স গাড়ি চালিয়ে নাবিলাদের বাসায় নিয়ে আসলো। নাবিলাদের বাসায় এসে নাবিলা গাড়ি থেকে নেমে পড়লো। কালকে বাসার ভেতরে যাওনি, আজকে বাসার ভেতরে যেতে হবে। আমি কি কই চলে যাইতেছি নাকি? অন্য একদিন বাসার ভিতরে যাব। কেন, আজকে গেলে সমস্যা কি? সমস্যা নাই, তবে অন্যদিন যাব। আজকে একটু কাজ আছে। তোমার এত কি কাজ আছে? অনেক কাজ আছে, এখন যাই। দাঁড়াও। নাবিলা কালকে ড্রাইভারটাকে ডেকে প্রিন্সকে বাসায় দিয়ে আসতে বলল। ড্রাইভারকে বাসায় দিয়ে চলে গেল। বিকালবেলা প্রিন্সের কিছু ভালো লাগছে না, তাই একটু পার্কের দিকে গেল। পার্কে ঢুকে হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখে একটা মেয়েকে তিনজন ছেলে বিরক্ত করতেছে। তা দেখে প্রিন্স ওখানে গিয়ে বলল, এখানে কি হইতেছে? মেয়েটা প্রিন্সকে দেখে ওর পেছনে এসে বলল, ভাইয়া, এই ছেলেগুলো প্রতিদিন আমাকে ডিস্টার্ব করে, আজকে আমার গায়ে হাত দিচ্ছে। ওই, তুই কে রে? আমাদের এখানে আসছোস? জানোস আমার এখানে কত পাওয়ার? তুই এখান থেকে যা, আর মেয়েটাকে আমাদের কাছে দিয়ে যা। আমরা আইস করে নিজেই বাসায় দিয়ে আসবো। ভাই, ও তো আপনাদের ছোট বোনের মতো হয়, আর আপনারা ওকে এগুলো বলতেছেন? আপনাদের ছোট বোনকে আপনারা এগুলো বলতে পারতেন। আরে তুই আবার কে রে, আমাকে জ্ঞান দিতে আসছোস? সেটা প্রিন্সের কলার ধরে বলল, ভাই কলার ছাড়েন, না হলে খারাপ হয়ে যাবে। কি করবি তুই? সেটা আরো শক্ত করে কলার ধরে বলল, কলার না ছাড়লে এমন অবস্থা করব, জীবনে কারো কলার ধরা তো দূরের কথা, জীবনে কখনো কখনো খারাপ হয়ে দাঁড়াইতে পারবি না। কি, তোর এত বড় সাহস? তুই আমাকে হুমকি দেস?
ওরই ছেলেটা প্রিন্সকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ধাক্কা দেওয়ার ফলেই পড়ে গেল। পড়ে যাওয়ার পর ওর মাথায় রাগ উঠে গেল। উঠে বলল, তোর এত বড় সাহস আমাকে ধাক্কা দিস? বলেই প্রিন্স ছেলেটাকে মায়ের শুরু করলো। যে ছেলেটা ওকে ধাক্কা দিল ওটাকে ওই দুই ছেলেটার থেকে বেশি মারলো, কারণ লিডার বলে কথা, তাই বেশি মারা লাগলো। ধাক্কা দিল ছেলেটাকে মারতে মারতে হাত মারা করে ফেললো। ওদেরকে মারা শেষ হতেই কোথা থেকে পুলিশ এসে পড়লো। তোর এত বড় সাহস, তুই আমার এলাকায় মাস্তানি করস? আঙ্কেল, আমি এখানে মাস্তানি করতেছি না। আমি ওকে আর কিছু বলতে না দিয়ে ওসি বলল, চুপ, আমার এলাকায় মাস্তানি করে আবার না বলতেছে। এবার ওসি প্রিন্স যাকে মারলো তাকে দেখিয়ে বলল, ছেলেটাকে মেরে কি অবস্থা করেছো? ওসি একজন পুলিশকে ডেকে বলল, এইটাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও, আর সাথে এই দুইটাকে, আর আমি এইটাকে দেখতেছি। আঙ্কেল উনি? যে মেয়েটাকে প্রিন্স বাঁচালো ওই মেয়েটাকে আর কিছু বলতে না দিয়ে বলল, ও বুঝছি, তোমাকে ইভটিজিং করার চেষ্টা করতেছে। আসলে বখাটে ছেলেরা এমনই হয়, ওরা ইভটিজিং আর মারামারি ছাড়া আর কিছু জানে না। বাবা মা কখনো ভালো শিক্ষা দেয় না তো তাই। ওসি মেয়েটার সামনে ভাব নিয়ে বলল। ওসির কথা শুনে ওর মাথা গরম হয়ে গেল। আঙ্কেল আপনি ওকে ভুল বুঝছেন, ও তো। মেয়েটা কিছু বলার আগেই প্রিন্স ওসিকে মারা শুরু করলো। ওসিকে মারতে দেখে সব পুলিশ ওকে ছাড়িয়ে নিল। ওদিকে মারার ফলে ওর মুখ থেকে রক্ত বের হচ্ছে। অন্য পুলিশ বলল, তোর এত বড় সাহস, ওসির গায়ে হাত দিস? ওইটাকে তোরা কিছু বলবি? ওই শালাকে আমি সাইজ করব। তোরা এই মেয়েটাকে বাসায় পৌঁছে দে। ওসি মুখের রক্ত মুছতে মুছতে বলল, আঙ্কেল আপনি? মেয়েটাকে এবারও কিছু বলতে দিল না। শালা ওসি কাউকে পুরো ব্যাপারটা কইতে দেয় না। ওসির পোশাকের নামটা দেখলাম, ওসির নাম আদনান, সেই জন্যই তো ওসি অর্ধেকের বেশি কথা কাউরে বলতে দেয় না। প্রিন্স মনে মনে বলল, মামনি তুমি যাও, আমি এইটাকে আজকে এমন সাহায্য করব, কখনো আর পুলিশের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, কখনো মেয়েদের ইভটিজিং করবে না। তুমি যাও। মেয়েটা প্রিন্সের দিকে তাকিয়ে আছে। প্রিন্স মেয়েটাকে ইশারায় চলে যেতে বলল, কিন্তু মেয়েটা কি যেন বলেই চলে গেল। আর এদিকে ওসি ওর ঘাড় ধরে বলল, তোকে আজকে থানায় নিয়ে কি যে করি। প্রিন্স ওসির থেকে নিজেকে ছাড়িয়ে নিজেই গিয়ে পুলিশের গাড়িতে বসলো। তা দেখে ওসি আর পুলিশ অবাক হলো, আর মনে মনে বলতে লাগলো, পুলিশ কোনো লোককে ধরতে গেলে সেই লোক পালিয়ে যায়, আর এই ছেলে কিনা নিজেই পুলিশের গাড়িতে গিয়ে বসলো। পুলিশ গাড়ি নিয়ে পুলিশ স্টেশনে নিয়ে আসলো। ওসি সোজা প্রিন্সকে নিয়ে জেলে ঢুকাই দিল। প্রিন্স জেলের ভেতর ঢুকে বসে আছে। কিছুক্ষণ পর ওসি আসলো হাতে বড় একটা লাঠি নিয়ে, আর বলল, তুই ওসির গায়ে হাত দিছস, আজ তোর কি অবস্থা করি দেখ, আজ তোর কি অবস্থা করি। ওসি এটা বলেই ওকে মারা শুরু করলো। প্রিন্স মার খেতে খেতে অজ্ঞান হয়ে গেল। আর এদিকে নাবিলা রাতে প্রিন্সের মোবাইলে কল দিল, কিন্তু প্রিন্স ফোন রিসিভ করতেছে না। কিছুক্ষণ পর রিসিভ করলো। হ্যালো প্রিন্স, এতক্ষণ ফোন রিসিভ করো নাই কেন? আমি কোনো প্রিন্স না, আমার নাম আদনান। প্রিন্সের মোবাইলে আপনার কাছে আসলো কিভাবে? তা কি তোকে বলতে হবে নাকি? আর তুই যাকে প্রিন্স না কি বলতেছ, ওকে আমি জেলে ভর্তি করায় রাখছি। কি? প্রিন্স জেলে মানে? আর আপনি কে? আমি প্রিন্সকে জেলে ভর্তি করাইয়া দিছি। কি? তোর এত বড় কলিজা, তুই প্রিন্সকে জেলে ঢুকাস? প্রিন্সের যদি কিছু হয় তাহলে তোর কি করব বুঝবি। ওই মেয়ে, তোর সাহস কম না, তুই থানার ওসিকে হুমকি দেস? তোর প্রিন্সকে তো আমি মেরে অজ্ঞান করে ফেললাম, এখন তুই কি করস দেখি। কি? তুই প্রিন্সকে মারছস? দাঁড়া দেখবি আজকে তোর কি অবস্থা করি। নাবিলা ফোন কেটে গাড়ি আর গার্ড নিয়ে বের হয়ে পড়লো ওর বাবাকে বলে। আর এদিকে প্রিন্সের রাতে জ্ঞান ফিরে দেখে ওর সামনে একটা পুলিশ পানি নিয়ে দাঁড়িয়ে আছে। তোর জামিন হয়েছে? আমার জামিন কে করছে? প্রিন্স ব্যথার কারণে ঠিকমতো কথাই বলতে পারতেছে না। ওই মেয়েটা যে বিকালে তোর সাথে ছিল, যেখানে তুই ছেলেগুলোরে মারছিস, ওখানে সেই মেয়েটা। এখন জেল থেকে বের হয়ে আয়। প্রিন্স শোয়া থেকে উঠতে যাবে, তখনই পড়ে যায় ব্যথার কারণে। তাই ও পুলিশটাকে ডেকে বলল, ভাই আমাকে একটু ধরে নিয়ে যাবেন, আমি হাঁটতে পারতেছি না। পুলিশটা ওকে ধরে বলল, দেখ পুলিশের গায়ে হাত দিলে কি অবস্থা করে পুলিশ। প্রিন্স কোনো কিছু বললো না। পুলিশটা ওকে ধরে জেল থেকে বের করে আনলো। প্রিন্স বাইরে এসে দেখে মেয়েটা আর একটা লোক চেয়ারে বসে আছে, আর ওসির সাথে কথা বলতেছে। প্রিন্সকে পুলিশটা ওনাদের সামনে নিয়ে গেল। দেখ পুলিশের গায়ে হাত তোলার অপরাধ কি? আজকে এই ভদ্রলোক বললো তাই তোকে।
ওসি আর কিছু বলতে যাবে তার আগেই বাইরে থেকে কনস্টেবল এসে বলল, স্যার বাইরে 7টা গাড়ি আসছে। কেন? জানি না স্যার, আমি দেখতেছি পুলিশ স্টেশন গেট থেকে, তাই আপনাকে বললাম। চলো তো বাইরে গিয়ে দেখি। ওসি আর সব পুলিশ চলে গেল। প্রিন্সকে যে পুলিশটা ধরে জেল থেকে বের করলো ও প্রিন্সকে একটা চেয়ারে বসিয়ে চলে গেল। তখন মেয়েটা আমার কাছে এসে বলল, ভাইয়া আমার জন্য আপনাকে এই অবস্থায় আমার জন্য। কান্না করে বলল মেয়েটা, আরে এটা একটা ভাইয়ের কর্তব্য বোনকে সাহায্য করা, আর তাছাড়া আর তোমার এখানে কোনো দোষ নাই। আচ্ছা তোমার নাম কি? প্রিন্স ভালো করে কথা বলতে পারতেছে না, তাও বলল, হে না আপনার? প্রিন্স আমাকে একটু বাইরে নিয়ে যাও তো, দেখি কি হইতেছে বাইরে। ভাইয়া আপনি এই অবস্থায় যাওয়ার দরকার নেই। আমার কিছু হয় নাই, তুমি আমাকে বাইরে নিয়ে যাও একটু ধরে। ভাইয়া। হেনা ধরে ওকে বাইরে নিয়ে গেল। বাইরে এসে গাড়িগুলো দেখে অবাক, কারণ গাড়িগুলো সব নাবিলার। নাবিলা প্রিন্স এখানে জানলো কীভাবে? প্রিন্সকে দেখেই নাবিলা গাড়ি থেকে নেমে দৌড়ে ওর কাছে গেল। প্রিন্স তোমার এমন অবস্থা কে করেছে? প্রিন্স তোমাকে কে মারছে? ওই মেয়ে কে তুই? প্রিন্সকে তুই ধরছিস কেন? আসলে আপু প্রিন্স ভাইয়া আমাকে ধরে বাইরে আনতে বলেছে। এখন ছাড়। নাবিলা হেনার থেকে ওকে ছাড়িয়ে নিয়ে নিজেই ধরে বলল, প্রিন্স তোমাকে কে মারছে? এখানকার ওসি কে? চিৎকার করে বলল নাবিলা। উনি ম্যাম। একজন পুলিশ ওসিকে দেখিয়ে বলল। নাবিলা ওসির দিকে রাগি চোখে তাকিয়ে বলল, তোর সাহস তো কম না প্রিন্সের গায়ে হাত দিছিস? আর তুই আমাকে হুমকি দিস না। তুই জানোস আমি কে? জানোস আমার বাবাকে? আমার বাবা রিয়াজ চৌধুরী, যে পুলিশ বাহিনীর প্রধান। তুই তার মেয়েকে হুমকি দিস? ওসি তা শুনে অবাক হয়ে নাবিলার পায়ে পড়ে গেল। ম্যাম আমি আপনাকে চিনতে পারি নাই, ম্যাম আমাকে মাফ করে দিন, ম্যাম আমাকে কিছু করিয়েন না। শালা এতক্ষণ বাঘের মতো কথা বলতেছে, এখন বিলাই হয়ে গেছে। প্রিন্স মনে মনে বলল, না তুই প্রিন্সকে মারছিস, তোর সাহস কম না? তোকে আজকে আমি শেষ করে ফেলবো। নাবিলা এটা বলেই গার্ডদের মারতে বলল। গার্ডরা এসে ওসিকে মারা শুরু করলো। আর এদিকে ওসি নাবিলা আর প্রিন্সের পা ধরে চিল্লাইতেছে। ওসিকে গার্ডরা মারতে মারতে আধমরা করে ফেলছে। তখন প্রিন্স নাবিলাকে বলল, নাবিলা ওকে এখন ছেড়ে দাও। প্রিন্স ভালো করে কথা বলতে পারলো না। নাবিলা ওর কথা শুনে গার্ডদের ওসিকে মারা বন্ধ করে দিতে বলল। প্লিজ তাড়াতাড়ি বাড়িতে চলো, তোমার থেকে বেশি রক্ত বের হইতেছে। দাঁড়াও, আমার মোবাইল। একটা পুলিশ দৌড়ে মোবাইল নিয়ে আসলো। মোবাইলটা নিয়ে, আপু তোমার নাম্বারটা দাও। হেনাকে উদ্দেশ্য করে বলল, তুমি ওর নাম্বার দিয়ে কি করবে? আমি পরে বলবো, আপুর নাম্বারটা দাও। হেনা নাম্বারটা দিল। প্রিন্স নাম্বারটা নিল। নাবিলা ওকে ধরে বাইরে নিয়ে আসলো। প্রিন্স নাবিলাকে বলল, আমাকে একটু হসপিটালে নিয়ে যাও। না, তোমার হসপিটালে যাওয়ার দরকার নেই, আমাদের বাসায় চলো, ওখানে ডাক্তার আছে। তোমাদের বাসায় কেন? হসপিটালে গেলেই তো হয়। তুমি এত কথা বলো কেন? চলো, তোমার গায়ে থেকে বেশি ব্লিডিং হইতেছে। নাবিলা প্রিন্সকে নিয়ে গাড়িতে উঠলো। এদিকে পুলিশটা ভাবতেছে ওই শালা এত মারলো তাও কথা বলতেছে। ফিল্মে যদি নায়ক মরে যাওয়ার আধ ঘন্টা পর জন্ম দিতে পারে, এইটাই কেন এত মারার পর কথা বলতে পারবো না? আর এদিকে প্রিন্সকে নাবিলা ওদের বাসায় ভেতরে নিয়ে গেল। প্রিন্সের এই অবস্থা কেমনে হলো? প্রিন্স মনে মনে বলতেছে লোকটা ওকে চিনল কিভাবে। নাবিলা ওর বাবাকে সব খুলে বলল। তাড়াতাড়ি প্রিন্সকে এখানে শুয়ে দাও, আমি দেখতেছি। নাবিলা প্রিন্সকে বিছানায় শুয়ে দিল। ডাক্তার তারপর ট্রিটমেন্ট শুরু করে দিল। কিছুক্ষণ পর একটা ইঞ্জেকশন দিল। প্রিন্স তারপর ঘুমিয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে নাবিলা বিছানার পাশে একটা চেয়ারে বসে আছে। নাবিলাকে ঘুমিয়ে থাকতে দেখে প্রিন্স ওর দিকে তাকিয়ে আছে। নাবিলাকে ঘুমালে একদম বাচ্চার মতো লাগে। প্রিন্স যখন উঠতে যাবে গায়ের ব্যথার জন্য উঠতে পারতেছে না। এখনও গায়ে ব্যথা আছে আর গায়ে ব্যান্ডেজ। তখনই নাবিলার ঘুম ভেঙে গেল। নাবিলা ঘুম ঘুম চোখে বলল, তোমার জ্ঞান ফিরছে? এখন কেমন লাগতেছে? ভালো। তুমি এখানে শুয়েছিলে কেন? এই তো একটু আগে আসছি। নাবিলার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে নাবিলা মিথ্যে বলতেছে। কিন্তু তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি সারা রাত একটু ঘুমাওনি। না কিছু না। এখন বলো কি খাবে? আমি কিছু খাবো না। খাবে না মানে? তোমাকে অবশ্যই কিছু খেতে হবে, না হলে ওষুধ খাবে কিভাবে? দাঁড়াও তোমার জন্য বিরিয়ানি বানিয়ে আনি। তার দরকার নেই। চুপ, বেশি কথা বলবে না। তুমি শুয়ে থাকো, আমি আসতেছি। নাবিলা উঠে কিছু দূর গিয়ে আবার প্রিন্সের কাছে এসে বলল, আচ্ছা কালকে তুমি ওই মেয়েটার নাম্বারটা কেন নিছো? ওই মেয়েটাকে বউ বানাবো বলে। কি বললা তুমি? কলার ধরে বলল,
আমি তো মজা করছি, আসলে মেয়েটাকে ছোট বোন বানাবো ভাবতেছি। এবার ছাড়ো, আমি অসুস্থ। কলার ছেড়ে দিয়ে বলল, কোনো মেয়েকে বউ বানানোর চিন্তা কোনো দিন করবে না। তাহলে বিয়ে করবো না নাকি? তখনকারটা তখন দেখা যাবে, এখন শুয়ে থাকো, আমি খাবার নিয়ে আসছি। নাবিলা চলে গেল। কতক্ষণ পর নাবিলার বাবা মা আসলেও ওর সাথে কতক্ষণ কথা বলে চলে গেল। নাবিলার বাবা মা চলে যাওয়ার কিছুক্ষণ পর নাবিলা আসলো হাতে বিরিয়ানির বাটি নিয়ে। হ্যালো প্রিন্স বলল, এগুলো কি দরকার, কি ছিল? চুপ, বেশি কথা বলবে না। নাবিলা প্রিন্সের মুখের কাছে খাবার দিয়ে বলল, আমি নিজে খেতে পারবো। চুপচাপ হা করো। নাবিলা প্রিন্সকে খাইয়ে দিতেছে, আরও নাবিলার মায়াবী মুখের দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছো কেন? আচ্ছা, তুমি আমার এত কেয়ার করো কেন? প্রিন্স পানি খেয়ে বলল, তুমি কি কিছু বোঝো না নাকি? না, আমি আবার কি বুঝবো? বলেই নাবিলা চলে যেতে যাবে, তখনই প্রিন্স বলল, কই যাও? এগুলো রেখে আসি। প্লেটগুলো দেখিয়ে বলে, আগে একটা কথা বলো। কি কথা? তোমার মা বাবা আমাকে কিভাবে চিনলো? আমি বলছি তোমার কথা। কি বলছো আমার কথা? বুঝে নাও কি বলছি। বলেই মুচকি এসে চলে গেল। প্রিন্স আবলের মতো বসে আছে। কিছুক্ষণ বসে থাকার পর নাবিলা এখনও হাসতেছে না। তখনই রাহাত, নীল, ফারিয়া, নিধি আর নাবিলা আসলো। ওদের দেখে প্রিন্স অবাক হলো। ওরা জানলো কীভাবে ও এখানে? নাবিলা ওদের বলল, তোরা প্রিন্সের সাথে কথা বল, আমি প্রিন্সের ওষুধ নিয়ে আসতেছি। এটা বলেই চলে গেল। ওরা প্রিন্সের কাছে আসলো। ওদের দেখে জিজ্ঞেস করলো, তোরা এখানে কেন? নাবিলা আমাদের কল করে সব বলেছে। তাছাড়া তোর শ্বশুরবাড়ি আমাদের আসতে মানা নাকি? শালা জামাই আদর তো ভালো করে খাইতেছো। তোদের কথা কিছু বুঝতেছি না। এখন কচি খোকা সাজতেছো কেন? আমি কেন? আর কিছু বলতে যাবে তার আগেই নাবিলা আসলো। নাবিলা ওকে ওষুধ খাইয়ে দিল। তা দেখেই ওরা মুচকি মুচকি হাসতেছে। রাহাত, নীল, নিধি, ফারিয়া আর কতক্ষণ কথা বলে চলে গেল। আর এদিকে নাবিলা ওর সময় খেয়াল রাখতেছে। এমন করে কেটে যায় 7 দিন। 7 দিনে প্রিন্স পুরোপুরি সুস্থ হয়ে যায়। তারপর থেকে কলেজে যাওয়া শুরু করে। কলেজে সবার সাথে আড্ডা আর নাবিলার সাথে ভালোভাবে সময় কাটে। এমন করে কয়েক মাস চলে যাওয়ার পর নাবিলা একদিন এসে বলল, প্রিন্স আমাকে উইশ করবে না? তোমাকে কেন উইশ করব না? উফ, তুমি আমার সম্বন্ধে কিছুই জানো না। আজকে আমার বার্থডে। শালা নিজের বার্থডের কথা নিজে কইতেছে। মনে মনে বলল, ওয়াও, হ্যাপি বার্থডে। আসলে আমি জানতাম না আজকে তোমার বার্থডে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাঙ্কস। নাবিলাকে রাহাত, নীল সবাই উইশ করলো। আজ তোদেরকে আমি যাকে ভালোবাসি তাকে দেখাবো। তোর ভালোবাসার মানুষকে তো দেখতে পাচ্ছি। দেখলে ভালো, চল ওকে তোদের সাথে পরিচিত করিয়ে দেই। আমরা কই যাবো আর পরিচয় কইরা দিতে তো কোথাও যেতে হবে না, এখানে করাতে পারবি না। আমার ভালোবাসার মানুষ সামনে একটা জায়গায় দাঁড়াই আছে। এখন তাড়াতাড়ি চল, আমার স্বপ্নের নায়িকা আমার জন্য। তাহলে ফারিয়া আর কিছু বলতে যাবে তার আগেই নাবিলাকে চুপ হয়ে যেতে বলল। চল তোরা। নাবিলা তুমিও চলো। না প্রিন্স, আমার ভালো লাগতেছে, আমি বাসায় যাব। নাবিলার চোখে স্পষ্ট পানি। তুই চলো না। নাবিলা যেতে চাইতেছে না, কিন্তু প্রিন্স জোর করে নিয়ে যাইতেছে। নাবিলার চোখ ছলছল করছে। প্রিন্স ওদেরকে নিয়ে একটু সামনে একটা আয়নার সামনে নিয়ে দাঁড়ালো। কি রে, এখানে আলি কেন? এইখানে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আনছি। কই ওর গার্লফ্রেন্ড কই? ওই যে সামনে দেখ। প্রিন্স সামনে আয়নায় নাবিলার প্রতিচ্ছবিটা আঙ্গুল দিয়ে দেখালো। নাবিলা এটা দেখে সাথে সাথে ওকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরে পাগলি, কান্না করতেছো কেন? নাবিলা কোনো কথা না বলে ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। কি হলো পাগলি, এভাবে কান্না করিও না, এবার থামো। নাবিলা এবার চোখের জল মুছে বলল, এটা সুখের কান্না। ও কি এমন সুখের কান্না? এই যে তোমাকে নিজের করে পাইছি সারা জীবনের জন্য। তো আমি তোমার সারা জীবনের জন্য আছি। তুমি যখন বলছিলা তুমি অন্য কাউকে ভালোবাসো, তখন নিজেকে শেষ করে ফেলতে মন চাইতেছিল। মনে মনে ভাবতেছিলাম আজকে বাসায় গিয়ে নিজেকে শেষ করে ফেলবো। একটা থাপ্পড় দিও, আমাকে ছেড়ে চলে যাবে মানে? তুমি তো প্রথমে বলছিলা তুমি অন্য একজন মেয়েকে ভালোবাসো, বলছো কেন? আমি তো তোমাকে সারপ্রাইজ দিব বলছি, তোমার জন্মদিনের গিফট হিসেবে। আর আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি। দোস্ত, এখন তোদের রোমান্টিক কথা রাখ তো। কেন শালা, তোরা প্রেম করতে তখন আমি তোদের দেখছি, এখন আমাদের দিকে কেন নজর দিতেছস? শালা এখন গার্লফ্রেন্ড পেয়ে আমাদের প্রথম দিনই ভুলে যাইতেছস? শালা তোদের আবার কখন ভুলে গেছি? তোমরা এখন এসব কথা রাখো, এখন চলো সবাইকে ট্রিট দিবে প্রিন্স। আমি কেন ট্রিট দিব? বাহ,
নতুন প্রেম করতেছো, ট্রিট দিবি না? আমি তোমাদের সবাইকে ট্রিট দেবো আমার পক্ষ থেকে। দেখছিস ভাবি কতগুলো ভালো, আর তুই হলো কিপটা। ওই আমার হবু বরকে কিপটা কইবি না। ও মারে, তুই তোর হবু বরকে এত ভালোবাসোস? খুব ভালোবাসি। এখন চল। নাবিলা আর ওরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে ওদের ট্রিট দেওয়ার পর গাড়িতে করে প্রিন্স আর নাবিলা বাসায় চলে আসতেছে। প্রিন্স, আজকে থেকে তুমি আমাদের বাসায় থাকবে। কেন? তোমাকে ছাড়া আমি একা থাকতে পারি না। আজকে থেকে তুমি আমাদের বাসায় থাকবে। তোমার সব জিনিস আমি লোক দিয়ে নিয়ে আসবো। এত ভালোবাসো আমাকে, আমার বিয়ের আগে ঘর জামাই থাকার আশা নাই? চুপ, বেশি কথা বলবে না। আজকে থেকে আমাদের বাসায় থাকতে বলছি, থাকবে। তাহলে আমার একটা ইচ্ছা পূরণ হবে, ঘর জামাই থেকে বউ পিটানোর। প্রিন্স আস্তে করে বলল। কি বললা? কিছু না। নাবিলা আর প্রিন্স নাবিলাদের বাসায় চলে আসলো। নাবিলা বাসায় এসে ওর বাবা মাকে সব বলল। তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ের ব্যবস্থা করবে। আজই তোমাদের এঙ্গেজমেন্ট হবে? আঙ্কেল, এত তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট? চুপ, বেশি কথা বলবে না। তুমি আমার রুমে চলো। নাবিলা ওর হাত ধরে টেনে রুমে নিয়ে আসে। আর নাবিলার আম্মু আব্বু মুচকি মুচকি হাসতেছে। নাবিলা প্রিন্সকে ওর রুমে এনে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। নাবিলা প্রিন্সকে ধাক্কা মেরে ওর গায়ের উপর শুয়ে পড়ল। কি হলো, বুকের উপর শুয়ে পড়লে কেন? চুপচাপ শুয়ে থাকো, আমি তোমার বুকে শুয়ে থাকবো। বিয়ের পরে থাকিও, এখন ওঠো। চুপচাপ শুয়ে থাকতে বলছি আমি। সারা জীবন তোমার বুকের উপর শুয়ে থাকবো। আগে ফ্রেশ হয়ে নেই এখনো। নাবিলা প্রিন্সকে আর কিছু বলতে না দিয়ে নাবিলা চার ঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পর নাবিলা ছেড়ে দিল। নাবিলা আর প্রিন্স দুজনেই হাঁপাইতেছে। এইভাবে কেউ কিস করে? আরেকটু হলে মরে যাইতাম। আমি করি। বিয়ের আগে আর করবে না? 100 বার করব। তুমি একটুও রোমান্টিক না। কেন? তুমিও একটু রোমান্টিক না। আমি কেমন রোমান্টিক দেখাবো নাকি? নাবিলাকে কাছে টেনে জড়িয়ে ধরে বলল। নাবিলা প্রিন্সের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, রোমান্টিকতা পরে দেখাই, এখন ফ্রেশ হয়ে নাও, আমি আসতেছি। বলেই ভেঙচি কেটে চলে গেল। আর এদিকে নাবিলা চলে যাওয়ার পর প্রিন্স ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে বাইরে এসে মোবাইল টিপতেছে। কিছুক্ষণ পর নাবিলা কোথা থেকে যেন আসলো। কই গেছিলা? একটু বাইরে, আমি ফ্রেশ হয়ে আসতেছি। যাও। নাবিলা বাথরুমে চলে গেল। প্রিন্স মোবাইল টিপতেছে। কিছুক্ষণ পর নীলা আসলো। প্রিন্স নীলাকে দেখে বলল, তুমি এখানে কেন? মামার বাসায় আসা নিষেধ নাকি? আর তাছাড়া আজকে নাবিলার বার্থডে, তাই আসলাম। না, তা নয়। ও কেমন আছো? ভালো। তুমি তো নিশ্চয়ই ভালো আছো নাবিলাকে নিয়ে। নাবিলা আমাকে অনেক ভালোবাসে। সেই ভালোবাসা বেশি দিন থাকবে না। মানে এখনই বুঝে যাবে। এটা বলে নীলা নিজের জামায় হাতে। তখনই নাবিলা বাথরুম থেকে বের হলো। কি রে নীলা, তুই এখানে? তুই? নীলা নিজের জামার হাত থেকে হাত সরিয়ে বলল, আমার রুমে আমি থাকবো না তো কে থাকবে? আর তোর এমন কণ্ঠ কেন? আর তুই এই রুমে কি করিস? কেন, আমার বোনের রুমে আমি আসতে পারবো না নাকি? আমি তো দুলাভাইয়ের সাথে একটু দেখা করতে আসলাম। নীলা নাবিলাকে জড়িয়ে ধরে বলল, এখন যা। জামাই পাইয়া এখন বোন রে ভুলে যাইতেছোস? ওই তুই চুপচাপ যা, কিছুক্ষণ পর আসিস। কেন, এখন রোম্যান্স করবি নাকি? তুই বেশি কথা না বলে যা। যাইতেছি। নীলা চলে যাওয়ার সময় প্রিন্সের দিকে অদ্ভুতভাবে মুচকি হেসে চলে গেল। নীলা চলে যাওয়ার পর নাবিলা ওর সাথে কতক্ষণ কথা বলে। সন্ধ্যাবেলা নাবিলাদের বাসা ঘুরে ঘুরে দেখতেছে এই প্রিন্স। নাবিলাদের বাসা অনেক সুন্দর করে সাজানো, চারিদিকে লাইট দিয়ে ভর্তি। চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছে। তখনই নাবিলা কল দিল। তুমি কই? এই তো বাসার ছাদের দিকে। আমার রুমে আসো তাড়াতাড়ি। আসতেছি। কল কেটে নাবিলা রুমে গেল। কি জন্য ডাকছো? কি পরবো পার্টির জন্য? কেন, শাড়ি পরবা? তোমার কাছে নীল রঙের শাড়ি আছে? আছে। তাহলে সেটা পরো, আমি বাইরে থেকে আসতেছি। তুমি বাইরে যাবে মানে? তাহলে আমাকে শাড়ি পরিয়ে দিবে কে? আমি কেন, তোমার আম্মুকে বলো পরাইয়া দিতে। তোমাকে শাড়ি পরাইয়া দিতে বলছি, দাও। দিতেছি। প্রিন্স নাবিলাকে শাড়ি পরিয়ে দিল। শাড়ি পরার পর নাবিলা বলল, এবার তুমি রেডি হয়ে নাও। আলমারি থেকে একটা নীল কোট, নীল শার্ট, নীল প্যান্ট আর একজোড়া নীল জুতো বের করে বলল, এগুলো কার জন্য? তোমার জন্য কিনছি আমি কয়েকদিন আগে। তুমি কিভাবে জানো আমার নীল কালার পছন্দ? বাহ, তোমার সম্বন্ধে সব জানি, আর তোমার কোন রং পছন্দ তা জানবো না? এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও। প্রিন্স রেডি হয়ে নিল। কোট, প্যান্ট, শার্ট, জুতো পরে রেডি হয়ে ওরা দুজন সিঁড়ি দিয়ে নামতেছে। সিঁড়ি দিয়ে নামার সময় সবাই ওদের দিকে তাকিয়ে আছে।
অনেকেই বলতেছে পারফেক্ট জুটি, দুজনকে অনেক মানাইছে। সবাই কথা বললেও নীলা একটু অন্যরকমভাবে তাকিয়ে আছে। ওরা সিঁড়ি থেকে নামতেই রাহাত আর নীল, নিধি, ফারিয়া ওদের কাছে এসে বলল, ওদের দুজনের কত নায়ক নায়িকার মতো লাগছে। শালা দুজনে একেবারে সেম পোশাক পরে নিল, রাজপুত্র আর রাজকন্যার মতো লাগছে। ওদের সাথে কথা বলে কিছুক্ষণ পর কেক কাটতে গেল। কেক কাটা শেষে নাবিলা বাবা প্রিন্সের হাতে একটা রিং দিয়ে নাবিলা পার্টি সবার উদ্দেশ্যে বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকে আমার মেয়ের বার্থডে, সাথে মেহেদি হাসান প্রিন্সের সাথে ওর এঙ্গেজমেন্ট। কয়েকদিন পরে তাদের বিয়ে। প্রিন্স নাবিলার সামনে বসে নাবিলার আঙ্গুরে রিংটা পরিয়ে দিল। চারিদিক থেকে সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানালো। তারপর প্রিন্স আর নাবিলা স্টেজ থেকে নামলো। অনেক লোক ওদের আবার অভিনন্দন জানালো আর নাবিলাকে গিফট দিল। দেখতে দেখতে অনুষ্ঠান শেষ হয়ে গেল। অনুষ্ঠান শেষে নাবিলা প্রিন্স রুমে গেল। ঘুমানোর সময়, আমি কই ঘুম যাব আজকে? কেন এই রুমে? তাহলে তুমি কই ঘুম যাবে? কেন এই রুমে? বিয়ের আগে একসাথে থাকবে মানে? কিছু হবে না, এবার শুয়ে পড়ো। কিন্তু আমি বালিশে ঘুমালে তুমি কই ঘুমাবা? তোমার বুকে। এবার কোনো কথা না বলে শুয়ে পড়ো। নাবিলা প্রিন্সের বুকের উপর শুয়ে পড়ল। প্রিন্সও নাবিলাকে শক্ত করে জড়িয়ে ধরল। সকালে উঠে নাস্তা করে কলেজে চলে গেল ওরা দুইজন। এমন করে 7 দিন কেটে গেল। এদিকে একদিন নাবিলা বাইরে ছিল, প্রিন্স রুমে গেম খেলতেছে। তখন নীলা কোথা থেকে আসলো, এসে রুমের দরজা আটকে ফেললো আর বলল, তোমাকে বলছি না তোমাদের ভালোবাসা বেশি দিন টিকবে না, এবার দেখবে আমি তোমাদের ভালোবাসা কিভাবে শেষ করি। এইটা বলেই নিজের জামায় হাত দেয়। তখনই প্রিন্স মোবাইলের ক্যামেরা অন করে ফেলল। নীলা জামার কতগুলো কাপড় ছিঁড়ে জোরে জোরে চিৎকার করতেছে, আর এদিকে বাইরে সবাই দরজা ধাক্কা দিতেছে। কিছুক্ষণ পর দরজা ভেঙে ফেললো, রেকর্ডিং অফ করে ফেললো। দরজা খোলার পর নীলা ওর মা বাবার কাছে দৌড়ে গেল। কান্না করতে করতে বলল, মামি, প্রিন্স আমার সাথে জোর করে। অভিনয়ে কান্না করে বলল, প্রিন্স তুমি? নাবিলা কান্না করে দিয়ে বলল, ছি ছি প্রিন্স, আমার মেয়ে তোমাকে এত ভালোবাসে, তারপরে তুমি আমার মেয়ের ভালোবাসার মর্যাদা না দিয়ে। তোমার যদি শরীরের প্রয়োজন হতো আমাকে বলতে। কান্না করে বলল, নাবিলা তুমি আমাকে বিশ্বাস করো, আমার কাছে প্রমাণ। নাবিলার হাত ধরে বলল। নাবিলার হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, তোর এই নোংরা গায়ের স্পর্শ আমাকে করবি না। তোর মতো ছোট লোকের বাচ্চার শুধু শরীরের চিন্তায় মাথায়। প্রিন্স ঠাস করে জ্বর দিয়ে বলল, তুই আমাকে নিয়ে যা বলবি বল, আমার মা বাবাকে নিয়ে কিছু বলবি না। আর আমি কতবার বলছি আমি ওর গায়ে হাত দেই নাই। তোর সাহস কি করে হয় আমার মেয়ের গায়ে হাত তোলার? আমার মেয়ের গায়ে হাত তোলার পরিণাম এখন বুঝবি। নাবিলার বাবা কতগুলো গার্ডদের ডেকে বলল। গার্ড এসে প্রিন্সকে রুমের বাইরে এনে মারতে শুরু করলো। আমি সব মার সহ্য করতেছে, নাবিলার দিকে তাকিয়ে সব মার সহ্য করতেছে। আর এদিকে নাবিলা কান্না করতে করতে এই রুমের ভেতর চলে গেল। কিছুক্ষণ পর নাবিলা আসলো আর ওর কতগুলো জিনিস ব্যাগে করে নিয়ে আসলো। এবার ছাড়ো, ওকে আর মারিও না। কান্না করতে করতে বললো। গার্ডরা মারা থামিয়ে দিল। তোকে যে আমার সামনে আর না দেখি, যা এখান থেকে। প্রিন্সের সব জিনিস ওর গায়ের উপর মেরে পড়লো। প্রিন্স কোনো রকম উঠে ও জিনিসগুলো নিয়ে নাবিলাকে বলল, তুই যখন আসল সত্যটা জানবে তখন আমাকে খুঁজবে, কিন্তু পাবে না। প্রিন্স নীলাকে উদ্দেশ্য করে বলল, আর তুমিও কাজটা ভালো করো নাই, এর ফল তুমি পাবে। এটা বলে নাবিলাদের বাসা থেকে কোনো রকমে বের হয়ে মোবাইলটা দিয়ে একটা প্লেনের টিকিট কাটে। একটা সিএনজি দিয়ে হসপিটালে চলে গেল। হসপিটালে গিয়ে ডাক্তার দেখায় আর রক্তমাখা কাপড়গুলো পাল্টিয়ে এয়ারপোর্টে চলে গেল। এয়ারপোর্টে গিয়ে প্লেনে ওঠার আগেই নাবিলাকে ভিডিওটা দিয়ে একটা ছোট্ট মেসেজ দিল। তারপর সিমটা খুলে ভেঙে ফেলল। প্লেনে করে রওনা দিল নতুন জীবনের উদ্দেশ্যে।